কিছুতেই লেনদেন খরা কাটছে না দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে। গেল কয়েক মাসে অব্যাহতভাবে কমেছে সার্বিক সূচক। পুঁজিবাজার বিনিয়োগকারীদের আস্থা সংকটের প্রধান কারণ কি দোদুল্যমান আইন শৃঙ্খলা পরিস্থিতি, বাণিজ্যিক পরিবেশ, নাকি সংস্কারের প্রত্যাশাগুলো পূরণ হচ্ছে না? এ নিয়ে আজকে আমাদের মূল আলোচনা থাকবে। সাথে বন্দর ও হাটের খবর নিয়ে সপ্তাহ শুরুর বৌনি আয়োজনে আপনাদের সাথে আছি আমি তানজিম শাফিন্না। আজ প্রায় 1.5 ঘন্টা বন্ধ থাকার পর অবশেষে সকাল 11:30 থেকে লেনদেন শুরু হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে। এর আগে নেটওয়ার্ক জটিলতার কারণে সপ্তাহের প্রথম কার্যদিবসে সকাল 10টায় নির্ধারিত সময়ে লেনদেন শুরু করা যায়নি। এ সময় ডিএসইর ওয়েবসাইটে যান্ত্রিক সমস্যার কথা জানায় কর্তৃপক্ষ। লেনদেন শুরুর পর প্রধান সূচকের পতন দিয়ে চলে লেনদেন। সপ্তাহের প্রথম দিনই লেনদেন 1.5 ঘন্টা বন্ধ থাকায় ক্ষোভ জানান বিনিয়োগকারীরা। নির্ধারিত সময়ে লেনদেন শুরু না হওয়ায় রাজধানীর মতিঝিলে বিভিন্ন ব্রোকারেজ হাউসগুলো ফাঁকা পড়ে থাকতে দেখা গেছে। পরে 11:30টার দিকে লেনদেন শুরু হলে ব্রোকারেজ হাউসগুলোতে ফিরে আসেন বিনিয়োগকারীরা। এদিকে লেনদেন খরায় পুঁজিবাজারে মন্দা ভাব কাটছে না। গেল সপ্তাহে 4 কার্যদিবসে ডিএসইর সার্বিক সূচক 15 পয়েন্ট বাড়লেও এবং সপ্তাহের 4 কার্যদিবসে লেনদেন হয়েছে 400 কোটি টাকার নিচে। আমরা বলছিলাম যে গত কয়েক মাস ধরে ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন ইতিবাচক নয়, বা সার্বিক সূচকে যা প্রভাব দেখা যাচ্ছে আমরা সেটি একটু দেখে নিতে চাই। যে আমরা দেখেছিলাম অন্তর্বর্তী সরকার গঠনের পর আগস্টের 8 তারিখ 9 তারিখ যেই সূচকের উত্থান হয়েছিল তা অভূতপূর্ব ছিল। একদিনে 300 পয়েন্ট সূচক বেড়েছিল। তাতে বোঝা যাচ্ছিল যে পুঁজিবাজার আবারও চাঙ্গা হতে চলেছে, কিন্তু তারপর থেকে সেই ধারাবাহিকতা আর থাকেনি। আমরা যদি একটু সেই চিত্রটি দেখে নিই তাহলে আমরা বুঝতে পারবো যে 9 জুলাই যখন দৈনিক লেনদেন ছিল, 9 জুলাই 1019 কোটি টাকা, বাজার মূলধন ছিল 6,73,000 কোটি টাকা। 11ই আগস্টের কথা বলছি আমরা, যখন অন্তর্বর্তী সরকার গঠনের 3 দিন পেরিয়েছে, তখন আমরা দেখছি যে দৈনিক লেনদেন গিয়েছিল 2010 কোটি টাকায়, যেখানে 7,13,000 কোটি টাকা বাজার মূলধন পৌঁছেছিল। অর্থাৎ বাজার মূলধনেও একটা বড় ধরনের ইতিবাচকতা দেখা গিয়েছিল। এরপরে সেপ্টেম্বরের 1 তারিখে আমরা দেখেছি যে 1000 কোটির নিচে নেমে আসে লেনদেন। 933 কোটি 63 লাখ টাকা লেনদেন হয়েছিল, এবং আমরা বাজার মূলধনও দেখছি যে তখনও 7 লক্ষ কোটি টাকার বেশি ছিল। তবে অক্টোবর থেকে আমরা যেই ধারাবাহিকতা দেখছি, অক্টোবর, নভেম্বর এবং সবশেষ ডিসেম্বরে আমরা যেটা দেখেছি যে লেনদেন 500 কোটির আশেপাশে থেকেছে, 1000 কোটি অতিক্রম করেনি। এবং সবশেষ এক মাসে, অর্থাৎ আমরা গত ডিসেম্বরের কথা বলছি, 2024-এর শেষ মাসটিতে আমরা দেখেছি যে লেনদেন 400 কোটি টাকার কাছাকাছি থেকেছে, বেশিরভাগ সময় 400 কোটির নিচে থেকেছে। আমরা সেই চিত্র দেখি ডিসেম্বরে 476 কোটি টাকা, 4 ডিসেম্বরে যেটি লেনদেন ছিল। এরপরে আসলে একই ধারাবাহিকতা বজায় থাকে, এবং 1 জানুয়ারি 313 কোটি 65 লাখ টাকা লেনদেন হয়েছে। আমরা দেখছি যে বাজার মূলধন এখন এসে দাঁড়িয়েছে 6,62,000 কোটি টাকা। অর্থাৎ আমরা যদি আগস্ট থেকে এই সময় পর্যন্ত দেখি তাহলে বাজার মূলধনও কমেছে প্রায় 50,000 কোটি টাকা। তো ঢাকা স্টক এক্সচেঞ্জের সার্বিক অবস্থাগুলো আমরা দেখে নিচ্ছিলাম। আমরা এই নিয়ে আরও আলোচনা করব। আমরা একটু দেখে নিতে চাই আজকের লেনদেনের যে চিত্র। আজকে 1.5 ঘন্টা পরে লেনদেন শুরু হয়েছে, এবং লেনদেন শুরু হবার পর থেকে এখনো পর্যন্ত আমরা দেখছি যে 2 ঘন্টায় সূচকের পতন হয়েছে 25.49 পয়েন্ট। সার্বিক সূচক দাঁড়িয়েছে 5,174.11 পয়েন্টে। আজকের দিনে এখনো পর্যন্ত 2 ঘন্টায় মোট লেনদেন হয়েছে 161 কোটি টাকা। আজকে লেনদেনের সময় কিছুটা বাড়ানো হয়েছে, প্রায় 3টা অবধি চলবে আজকের লেনদেন। তো সেখানে আমরা দেখছি যে ইতিমধ্যে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার দর হারিয়েছে। 236টি প্রতিষ্ঠানের শেয়ার দর কমেছে, দর বেড়েছে 74টির, এবং দর অপরিবর্তিত থেকেছে 74টি প্রতিষ্ঠানের। আমরা কথা বলছিলাম ঢাকা স্টক এক্সচেঞ্জে প্রত্যাশিত লেনদেন হচ্ছে না, লেনদেন বাড়ছে না, উল্টো কমে আসছে। এ নিয়ে আমরা আলোচনা করতে চাই। আমাদের সঙ্গে যুক্ত হবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক এবং পুঁজিবাজার বিশ্লেষক মোহাম্মদ আল-আমিন। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি। স্যার, জানতে চাচ্ছিলাম যে আজকের লেনদেন 1.5 ঘন্টা দেরিতে শুরু হলো, এটি আমাদের আলোচনার বিষয়বস্তু না। আমরা মূলত জানতে চাচ্ছিলাম যে ঢাকা স্টক এক্সচেঞ্জের
একটা সময় ছিল যে বলা হচ্ছিল সার্কুলার ট্রেড সহ বাজারে নানা রকম কারসাজির অভিযোগের কারণে পুঁজিবাজারে বিনিয়োগকারীরা আস্থার সংকটে ভোগেন। তো বিগত সরকার যখন চলে গেল তারপর থেকে সেখানে একটা সংস্কার হাওয়া লাগতে শুরু করলো এবং সেখান থেকে প্রত্যাশা করা হচ্ছিল যে বিনিয়োগকারীরা এবারে নতুন করে আরো বেশি বিনিয়োগ নিয়ে আসবেন এবং আস্থার সংকটটি কেটে যাবে। সেই প্রত্যাশিত সংস্কার কি হচ্ছে কিনা বা সেখানে আসলে কোথায় কোথায় বাধা থেকে গেছে স্যার? আপনাকে ধন্যবাদ। আসলে আমরা যেটা দেখছি বা প্রত্যেকের যেটা প্রত্যাশা ছিল, নিঃসন্দেহে প্রত্যাশার সাথে কিন্তু প্রাপ্তির অনেক ক্ষেত্রে আমরা অনেক পার্থক্য দেখছি। তার পেছনে অন্যতম কারণ হচ্ছে, জানেন আপনি হয়তো 5ই আগস্ট পরবর্তী যে নতুন সরকারটা এসছে, তাদের অর্থনৈতিকভাবে কিন্তু প্রত্যেকটা খাতে অনেক চ্যালেঞ্জ ফেস করতে হয়েছে, যেটা কিন্তু আসলে এই সরকারের সৃষ্ট না, পূর্ববর্তী সরকারেরই সৃষ্ট। এখন ধরেন আপনি এটা হয়তো জেনেছেন, দুর্নীতি শ্বেতপত্রের মাধ্যমেও দেশ থেকে প্রচুর টাকা পাচার হয়ে গেছে। এখন আমরা হয়তো ডিটারমাইন করতে পারবো কি পরিমাণ টাকা পাচার হয়েছে, কিন্তু এই টাকাগুলো মূলধারার অর্থনীতিতে নিয়ে আসা কিন্তু অনেক সময় সাপেক্ষ ব্যাপার, যেহেতু আইনে অনেক জটিলতা আছে। তারই অংশ হিসেবে আমরা যদি পুঁজিবাজারকে একটা অংশ ধরি, সেই পুঁজিবাজারে কিন্তু যেসব ব্যক্তি ট্রেডিং এর সাথে ইনভলভ ছিলেন, যাদের ফান্ডটা বাজারে রোটেট করতো, সেই ফান্ডেরই কিন্তু প্রচুর কারসাজি চক্রের সন্ধানের কারণে কিন্তু তাদের বিরুদ্ধে বিভিন্ন প্রোব কমিটি হয়েছে বা বিভিন্ন অ্যাকাউন্ট ফ্রিজ হয়েছে, বা যারা এখানে মার্কেটে ফান্ড রোল করতো সেই অংশের লোকজন কিন্তু অনেকেই পলাতক আছে। তাহলে মোট কথা আর কি, মোটা দাগে যদি বলি, যে যারা ট্রেডিং এর সাথে ইনভলভ ছিল, যে ফান্ডগুলো রোটেট হতো, সেই জায়গাগুলোতে যেহেতু একটা বাধা সৃষ্টি হয়েছে, আবার ওই শেয়ারগুলোর নাম যেহেতু বিভিন্ন জায়গায় চলে এসছে, কোন শেয়ারগুলো, ওই জায়গাতে সাধারণত নতুন করে যারা বিনিয়োগে আসছে, যেহেতু কোনো সিদ্ধান্ত আসেনি এখনো, ওইখানে কিন্তু নতুন করে কেউ ফান্ড ইনজেক্ট করছে না। তাহলে একদিকে হচ্ছে সাপ্লাই সাইডটা বড়, অন্যদিকে ডিমান্ড সাইডে কিন্তু তেমন কিছু কাঙ্ক্ষিত দেখা যাচ্ছিল না। তো সেটারই সংমিশ্রণে আমরা দেখছি বাজারটা একটা কন্টিনিউয়াস পতন। এবং এই পতনটাকে কিন্তু সত্যিকার অর্থে যদি বলা হয় যে বর্তমানে যারা দায়িত্বে আসছে তাদের কোনো গাফিলতি বা তাদের কোনো অবহেলা আছে কিনা, সেই ক্ষেত্রে আমি তাদের চেয়ে যারা আগে এই কাজগুলো করেছিল তাদেরকে আমি একটু বেশি দায়ী করতে চাই। এখন ধরেন সাধারণ বিনিয়োগকারী পক্ষে তো ইনস অ্যান্ড আউট অনেক ডিটেল জানা সম্ভব না। তো সেই ক্ষেত্রে সাধারণ বিনিয়োগকারী হয়তো প্রত্যাশা করে যে ধরনের কাজগুলো নিয়ন্ত্রণ সংস্থার থেকে করা উচিত, সেই কাজগুলো যেগুলো আগে হয়েছিল। যেমন আপনি হয়তো জানবেন যে আগে যখন বাজার পড়ে যেত, নিয়ন্ত্রণ সংস্থার পক্ষ থেকে বলা হতো যে আপনারা সাপোর্ট দেন। আবার যখন বাজার ধরেন উঠে যেত, তখন তারা বিভিন্ন রকম সেল দিত। তার মানে নিয়ন্ত্রণ সংস্থার পক্ষ থেকে কিন্তু একটা বিভিন্ন রকমের এখানে একটা ইন্টারফিয়ারেন্স ছিল, যেটা কিন্তু আসলে সাধারণত নিয়ন্ত্রণ সংস্থার কাজ কিন্তু এটা ছিল না। তার মানে সবকিছু মিলিয়ে যদি আমরা বলি, এখন এই মুহূর্তে বাজারে প্রধান ক্রাইসিস হচ্ছে, সবচেয়ে বড় হলো আস্থাটা নাই, নাম্বার ওয়ান। সেকেন্ডলি হচ্ছে যে যারা আবার সাইডলাইনে বিনিয়োগ করার মতো ফান্ড আছে, তারা চিন্তা করছে যে নতুন করে কি ধরনের পলিসি আসে, তার উপর ভিত্তি করে তারা বিনিয়োগে যাবে। আর এই যে প্রতিদিন যে অল্প বিস্তর যে লেনদেনটাই হচ্ছে কিনা, সেই লেনদেন কিন্তু যারা প্রতি বাজারটা বুঝতে পারছে, তারা কিন্তু তাদের জায়গা থেকে কিন্তু বিনিয়োগ করে যাচ্ছে। আপনি যদি সার্বিক পিকচারটাকে দেখেন, 2024 সালে বাজারে 17% নেগেটিভ জেনারেট হয়েছে, মানে পজিটিভ রিটার্ন তো আসেনি। অন্যদিকে ব্যাংকিং খাত সহ অন্যান্য খাতে একটা ফিক্সড সুদের হার বেড়ে গেছে, বা ট্রেজারি বিল বন্ডের রেটও বেড়ে গেছে। তাহলে একদিকে আপনি যদি ফিক্সড রিটার্ন পান, অন্যদিকে যদি বাজারে ইকুইটি রিডাকশন হয়, সেই ক্ষেত্রে কিন্তু এই বাজারের প্রতি আপনার আস্থা থাকার কোনো কথা না। আর যারা বাজারে রোল করতো ফান্ডগুলো, সেই ফান্ডগুলোরও 70 থেকে 80% ফান্ডের মূল্য কমে গেছে। এখন এই বিষয়গুলোকে সবাই কিন্তু আমরা জানি। তাহলে এখানে করণীয় কি? করণীয় করতে গেলে আমি মনে করছি শুরুতেই এই জায়গাগুলোকে প্রপারলি অ্যাসেস করা উচিত, কি পরিমাণ নেগেটিভ ইকুইটি আছে। এখন নেগেটিভ ইকুইটির মধ্যে আবার ফিল্টারিং করতে হবে, কতটুকু যে বাজার যারা কারসাজি চক্রের সাথে জড়িত ছিল তারা তাদের পার্কিং নিয়ে ইকুইটি নেগেটিভ করেছে, এই ধরনের কিছু, না সত্যিকারে যারা বিনিয়োগ করেছে তারা আসলে এখানে মানে নেগেটিভ ইকুইটিতে গিয়েছে। যদি সত্যিকারে বিনিয়োগ করে যারা ক্ষতিগ্রস্ত হয়, তার ব্যাপারে একরকম চিন্তা করা উচিত, আর যারা কারসাজির সাথে জড়িত ছিল তাদের ব্যাপারে কিন্তু অন্যভাবে চিন্তা করা উচিত। তো সেই জন্য আমি মনে করি বাজারটা যেহেতু স্পর্শকাতর জায়গা, এখানে যেহেতু প্রতিনিয়ত আপনি দেখছেন যে ইন্ডেক্স আছে, বা এটার মাধ্যমে কিন্তু আমরা একটা ভলিউমের মাধ্যমে, ইন্ডেক্সের মাধ্যমে একটা পিকচার পাই। দেশের অন্যান্য আর্থিক খাতেও কিন্তু অবস্থা কিন্তু অতটা ভালো না, কিন্তু ওটা যেহেতু এরকম ইন্ডেক্সিং নাই, তাই ভয়াবহতাটা কিন্তু ওইভাবে প্রকাশিত হচ্ছে না। তো সব মিলে আমরা যদি বলি, সার্বিক অর্থনীতি যেভাবে চলছে, সেই অর্থনীতি চলার মধ্যে থেকে ধীরে ধীরে আমরা প্রত্যাশা করছি যে মানে সংস্কার কার্যক্রমগুলো হাতে নেওয়া হয়েছে, সেই সংস্কারগুলো যদি বাস্তবায়িত হয়, তখন কিন্তু একটা ক্লিয়ার পলিসি গাইডলাইন পাবে বিনিয়োগকারীরা। তার ভিত্তিতে যখন বিনিয়োগ করবে, তারপর বাজারটা একটা রিকভারির দিকে যাবে। কিন্তু এই পর্যন্ত কিন্তু বিনিয়োগকারীদের ধৈর্য ধরতে হবে। আপনি হয়তো বলতে পারেন যে বাজারে যারা দীর্ঘদিন ধরে আছে, তারা তো ধৈর্য ধরেই আছে। এখন ধৈর্য ধরে আছে তখনকার একটা ডিফারেন্ট প্রেক্ষাপট ছিল, এখন বাজারটা আরেকটা প্রেক্ষাপটে যাবে। তো যেভাবেই হোক না কেন, সব মিলে বাজারটা আসলে একটু সময় দিতে হবে। আদারওয়াইজ আমরা প্রতিনিয়তই যত কথা বলছি না কেন, দিন শেষে যখন টাকা বাজারে না যোগান দেওয়া যাবে, দিন শেষে যখন মানুষের আস্থা ফিরে না আসবে, ততদিন পর্যন্ত কিন্তু কোনো কাঙ্ক্ষিত উন্নয়ন হবে না। আর এর মধ্যে যারা আবার মনে করছে যেসব শেয়ারের দাম সিভিয়ারলি আন্ডার প্রাইসড আছে, তারা কিন্তু এখানে পজিশন নিচ্ছে। তারা হয়তো ইমিডিয়েট কোনো রিটার্ন চাচ্ছে না, হয়তো 6 মাস 1 বছর পরে তারা মার্কেটে যে অন্যান্য ইনস্ট্রুমেন্ট আছে তার চেয়ে ভালো একটা রিটার্ন এখানে গেইন করবে, সেই
প্রেক্ষাপটে কিন্তু তারা বিনিয়োগে যাচ্ছে। তাহলে বিনিয়োগ জিনিসটা যারা যাবে তাদের জন্য বাজারটা একরকম হবে, আর যারা ট্রেডিং এর চিন্তায় থাকবে তাদের জন্য বাজারটা অন্যরকম হবে। সেই জন্য আমি মনে করি এখন যারা এখানে আসবেন তাদের প্রত্যেকেরই কিন্তু জেনে বুঝে বাজারের দিকে আসতে হবে। আদারওয়াইজ কিন্তু আমরা প্রতিনিয়ত এই যে বাজার পড়ছে, এই হতাশার ছাপ কিন্তু সবার মধ্যেই পড়বে। স্যার, আপনি যেটা বলছিলেন যে বিগত সরকারের সময় আমরা যেটা দেখেছি যে অনেক অনৈতিক সুবিধা নিয়ে বাজারে বিভিন্ন ধরনের কারসাজি, নিয়ন্ত্রক সংস্থাকে ব্যবহার করে পুঁজি বাজারে বিভিন্ন ধরনের সেখান থেকে অর্থ উঠিয়ে নেওয়ার মতো কাজ বিগত সরকারের যারা ঘনিষ্ঠজন তারা করেছেন। সেখান থেকে সংস্কারের যেই সময়টা আসলে প্রয়োজন সেটি এখনো চলছে এবং বিনিয়োগকারীদের আস্থা না হারাতে পরামর্শ দিয়েছেন পুঁজিবাজার বিশ্লেষক মোহাম্মদ আল আমিন। চট্টগ্রাম বন্দর দিয়ে পর্যাপ্ত ছোলা, ডাল, গম আমদানি হলেও খাতুনগঞ্জে রমজানের নিত্যপণ্যের দাম কমছে না। এ নিয়ে আরও জানাতে খাতুনগঞ্জের পাইকারি বাজার থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সহকর্মী হাজিরা শিউলি। শিউলি, জানাবেন যে আমরা দেখেছি রমজানে দ্রব্যমূল্যের দাম যাতে নিয়ন্ত্রণে থাকে সে কারণে অনেক পণ্য আমদানিতে শুল্ক ছাড় দেওয়া হয়েছে, কিছু কিছু পণ্যে শূন্য শুল্ক করে দেওয়া হয়েছে। তারপরে পণ্য আমদানি বাড়লেও কিন্তু বাজারে এর প্রভাব কম দেখছেন জানাচ্ছিলেন। এর কারণ হিসেবে ব্যবসায়ীরা কি বলছেন, কেন দাম কমছে না? ব্যবসায়ীরা যেটা দাবি করছেন, আসলে ডলারের রেটটা কিন্তু এখনো মাঝে মাঝে ওঠানামা করছে এবং কখনো কখনো কিন্তু মাঝখানে কিছুদিন আগে ডলারের দাম বেড়ে গিয়ে 125 থেকে 100 বিনিময় মূল্য, যেটি 127 টাকা পর্যন্ত দাঁড়িয়েছিল। তো সে কারণেই কিন্তু তাদের আমদানিতে কিছুটা বাড়তি খরচ পড়ছে। তবে বাজার, আমরা যেটা চট্টগ্রাম কাস্টমস হাউসের যে তথ্য আমার কাছে আছে, সেই তথ্য পর্যালোচনায় দেখা যাচ্ছে রমজানের নিত্যপণ্যের মধ্যে কিন্তু খেজুর এবং ডাল, খেজুর এবং চাল কিছুটা কম আমদানি হয়েছে। এবং আপনারা জানেন যে সরকার চালের উপর সব ধরনের আমদানিতে উৎসাহিত করার জন্য সব ধরনের শুল্ক প্রত্যাহার করে নিয়েছে। কিন্তু ডিসেম্বর পর্যন্ত চাল আমদানির যে তথ্য, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে গত বছরের জুলাইয়ের থেকে ডিসেম্বর পর্যন্ত 476 মেট্রিক টন চাল আমদানি হলো, এবছর আমদানি হয়েছে 326 মেট্রিক টন। তবে এর বাইরে কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি যে পেঁয়াজ, গম, মসুর ডাল, ছোলা, মটর ডাল বেশ ভালোই আমদানি হয়েছে এবং ছোলা আমদানি হয়েছে প্রায় 20,350 মেট্রিক টন, যেটি গত বছর 6 মাসে জুলাইয়ের 2023-এর জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত 6 মাসে আমদানি হয়েছিল মাত্র 8,745 মেট্রিক টন, অর্থাৎ দ্বিগুণের বেশি ছোলা আমদানি হয়েছে। একইভাবে কিন্তু মসুর ডাল আমদানি হয়েছে প্রায় 1,96,000 মেট্রিক টন, যেখানে মসুর ডাল গত বছর আমদানি হয়েছিল 1,06,000 মেট্রিক টন। তো এক্ষেত্রে বর্তমানে কিন্তু খাতুনগঞ্জে খোলা সয়াবিন তেলের দাম কিছুটা কমে আসছে। মন প্রতি খোলা সয়াবিন তেল এখন বিক্রি হচ্ছে 6,320 টাকা, যেটি আসলে 6,400 টাকা ছিল। এছাড়া চিনির দাম কিছুটা পড়তির দিকে, তবে মসুর ডালের দাম কিছুটা আবার বাড়ছে এবং কেজিতে 2 থেকে 3 টাকা বেড়েছে। যেখানে 117 টাকা ছিল, সেখানে মসুর ডাল বর্তমানে বিক্রি হচ্ছে 122 টাকা কেজি দরে। এর বাইরে চিনির দাম পড়তির দিকে, তবে বোতলজাত সয়াবিন তেলের এখনও কিছুটা সংকট রয়েছে এবং বেশ কিছুদিন আগেও কিন্তু দাম এক দফা বাড়ানো হয় এবং সামনে কিন্তু বোতলজাত সয়াবিন তেল নিয়ে মিল মালিকদের কাছ থেকে তারা সেভাবে আসলে সরবরাহ পাচ্ছেন না বলে পাইকারি বিক্রেতারা অভিযোগ করেছেন। সাফির, এই ছিল আমার কাছে এখনকার মতো সবশেষ। শিউলি, ধন্যবাদ আপনাকে। সহকর্মী হাজিরা শিউলি যুক্ত হয়েছিলেন চট্টগ্রামের খাতুনগঞ্জ থেকে, জানাচ্ছিলেন রমজানের পণ্যগুলো শুল্ক সুবিধা নিয়ে আমদানি বাড়লেও সেগুলোর দাম বাজারে এখনো কমছে না। ডলারের দামের অস্থিতিশীলতার কথা উল্লেখ করছিলেন ব্যবসায়ীরা, তিনি বলছিলেন। এদিকে 2024 সালে মোংলা বন্দরে সর্বমোট 806টি জাহাজ এসেছে, যা দেশের বাণিজ্য ও অর্থনৈতিক কার্যক্রমে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে। 2025 সালের প্রথম 4 দিনে এই বন্দরে ভিড়েছে 13টি জাহাজ। এ নিয়ে বিস্তারিত জানাতে মোংলা বন্দর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুম বিল্লাহ। মাসুম, জানাবেন যে গত বছর মোংলা বন্দর থেকে কি পরিমাণ আমদানি হয়েছে, কি পরিমাণ রাজস্ব আদায় হয়েছে, এই বছরে বন্দরের ব্যবস্থাপনার প্রত্যাশা কেমন? 2024 সালে যদি বলি, সর্বমোট মোংলা বন্দরে জাহাজ এসেছে 806টি। এই 806টি জাহাজের যদি একটু পরিসংখ্যান আপনাকে বলি, 806টি জাহাজে সর্বমোট কার্গো হ্যান্ডেলিং হয়েছে এই বন্দর দিয়ে প্রায় 1,33,000 মেট্রিক টনের মতো, এবং 1,33,000 মেট্রিক টন কার্গো হ্যান্ডেলিং হয়েছে। এবং এই বন্দর থেকে কন্টেইনারে যদি আমদানি রপ্তানির কথা একটু বলি, আমদানি রপ্তানি হচ্ছে প্রায় 25,245 কন্টিনিউস কন্টেইনার এই বন্দর থেকে 2024 সালে আমদানি রপ্তানি হয়েছে। এই 806টি জাহাজের মধ্যে 21টি ছিল গাড়ির জাহাজ।
মোংলা বন্দর দিয়ে কিন্তু 60% বেশি রিকন্ডিশন গাড়ি আমদানি হয় এই বন্দর দিয়ে। তার পরিপ্রেক্ষিতে গত 2024 সালে 21টি গাড়ির জাহাজ এসেছিল এই বন্দরে, এবং এই 21টি গাড়ির জাহাজে প্রায় 12,234টি গাড়ি এই বন্দর দিয়ে আমদানি হয়েছে। আর 25 সালের কথা যদি একটু বলি, 25 সালের এই জানুয়ারি মাসের 4 তারিখ পর্যন্ত এই বন্দরে জাহাজ এসেছিল 13টি, এবং এই 13টি জাহাজের মধ্যে আমাদের বন্দর কর্তৃপক্ষ যদি জানিয়েছে 3 তারিখ পর্যন্ত এই বন্দর থেকে পণ্য কার্গো হ্যান্ডেলিং হয়েছে 1,29,000 মেট্রিক টনের মতো প্রায়। মোংলা বন্দরের কথা যদি বলি, মোংলা কাস্টমস হাউস কিন্তু আমাদেরকে যত জানিয়েছে 24-25 অর্থ বছরের নভেম্বর মাস পর্যন্ত এই মোংলা কাস্টমস হাউস রাজস্ব আদায় করেছে প্রায় 1302 কোটি টাকার মতো। তো এই ছিল সবকিছু মিলিয়ে আমার কাছে মোংলা বন্দর থেকে 2024 সালে যে জাহাজ আগমন ঘটেছে এবং কার্গো হ্যান্ডেলিং তার সর্বশেষ তথ্য। নেত্রকোনার কমরেড মণি সিংহ মেলায় জমে উঠেছে কাঠের আসবাবপত্র বেচাকেনা। প্রকারভেদে 500 থেকে 50,000 টাকার আসবাবপত্র মিলছে এই মেলায়। এনে আরো জানাতে সেখান থেকে যুক্ত হয়েছেন সহকর্মী রিফাত আহমেদ রাসেল। রাসেল, জানাবেন যে ক্রেতা দর্শনার্থীরা এই মেলাকে কতটা উপভোগ করছেন, এখান থেকে কি পরিমাণ আসবাবপত্র বিক্রি হচ্ছে দৈনিক? ওকে ভাই, থ্যাংক ইউ। ওকে ভাই। আসলে কমরেড মণি সিংহ মেলা টমটম দলের মহানায়ক কমরেড মণি সিংহের স্মরণে কিন্তু প্রতি বছরের 31 ডিসেম্বর থেকে জানুয়ারির 6 তারিখ পর্যন্ত এই মেলা 7 দিনব্যাপী মেলা অনুষ্ঠিত হয়ে থাকে। আজকে মেলার 6ষ্ঠ দিন চলছে, অর্থাৎ আগামীকাল কিন্তু মেলা শেষ হচ্ছে। এখন পর্যন্ত কিন্তু আমরা যেমনটা দেখেছি যে আসলে মেলা প্রাঙ্গণে কিন্তু কাঠের তৈরি যে আসবাবপত্র, সেই আসবাবপত্র কিন্তু অনেকটাই বিক্রি শুরু হয়েছে। মূলত কিন্তু এই মেলাকে আসবাবপত্রের মেলা বলা হয়, কারণ এখানকার যে যারা নিম্ন আয়ের বাসিন্দারা রয়েছেন বা স্থানীয়রা রয়েছেন, তারা কিন্তু প্রতি বছর এখানে অপেক্ষা করেন যে আসলে মেলা শুরু হলেই কিন্তু তারা এখান থেকে বিভিন্ন কাঠের তৈরি আসবাবপত্র ক্রয় করেন। এই বছরে কিন্তু আমরা দেখেছি যে আসলে দেশের বিভিন্ন স্থান থেকে, বিশেষ করে শেরপুর, রাজশাহী, রংপুর সহ বিভিন্ন স্থান থেকে কিন্তু বিক্রেতারা তাদের বিভিন্ন কাঠের তৈরি আসবাবপত্র তারা এখানে নিয়ে এসেছেন। মূলত 5,000 টাকা থেকে শুরু করে 50,000 টাকা পর্যন্ত কিন্তু কাঠের তৈরি আসবাবপত্র এখানে বিক্রি হচ্ছে। এখন পর্যন্ত যেমনটা বলা যায় যে আসলে বিক্রি অনেকটাই জমে উঠেছে, তবে গেল বছরের তুলনায় কিন্তু এবছর বিক্রি কিছুটা কম বিক্রেতারা বলছেন। তবে শেষ সময়ে, আগামীকাল যেহেতু শেষ সময়, সেই সময় কিন্তু বিক্রি আরো বাড়তে পারে বলে মনে করছেন। সব মিলিয়ে কোটি টাকার বিক্রি হবে এমনটাই আশা করছেন বিক্রেতারা। তো এই ছিল আমার কাছে নেত্রকোনা থেকে সর্বশেষ। শাফি। রিফাত, ধন্যবাদ আপনাকে। সহকর্মী রিফাত আহমেদ রাসেল যুক্ত হয়েছিলেন নেত্রকোনা থেকে, জানাচ্ছিলেন কমরেড মণি সিংহ মেলায় কাঠের আসবাবপত্র বিক্রির খবর। এ ছিল আজকের বৌনি আয়োজনে। এখন টেলিভিশনের ওয়েবসাইট দেখতে ভিজিট করুন www.ekhon.tv। যুক্ত থাকুন আমাদের ফেসবুকে facebook.com/tv.ekhon এবং ইউটিউবে সরাসরি দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।